যে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে গত এই রেজিমে। আমি বুঝি নাই, আমেরিকার এম্বাসিতে আমি তাদের রোজার মধ্যে একটা ইফতার প্রোগ্রামে গিয়েছিলাম। তো আমাকে এনএসআই ডেপুটি ডাইরেক্টর, সে বুয়েট ছাত্রলীগের সভাপতি ছিল, আরেকজন ফজলুল হক ছাত্রলীগের সভাপতি ছিলেন, তারা পরিচয় দিচ্ছে। বিভিন্ন ধরনের কথাবার্তা প্রসঙ্গে আমাকে বলতেছিল, আচ্ছা আপনাকে দাওয়াতটা দিল কে, পলিটিক্যাল না প্রোটোকল? আচ্ছা, ওই সময় আমি পলিটিক্যাল বা প্রোটোকল এটা আমি বুঝি নাই। আমি একটা ভাব নিয়ে বললাম পলিটিক্যাল, যে ঠিক আছে আমি পলিটিক্যাল মানুষ, তো আমার পলিটিক্যালি দাওয়াত দিছে। অনেক কথাবার্তা করে শেষে বলছে, ভাই আপনার যা লাগে আমরা আপনাকে দিব, কিন্তু দয়া করে আপনি আমেরিকান এম্বাসিতে আর সেকেন্ড টাইম যাবেন না। আমি বললাম, আমেরিকান এম্বাসিতে আমি যাবো কিনা এটা আপনারা ঠিক করে দিবেন, এটাকে আসলে যৌক্তিক? আমি একজন ছাত্র নেতা, ডাকসুর ভিপি, বিভিন্ন সেমিনারে তারা দাওয়াত দিতে পারে, আমাকে ডাকতে পারে, তো আমি কি যাবো না? এটা আপনাদের অসুবিধা কোথায়? কারণ ওরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি জানেন, ওদের ওখানে যাওয়া যাবে না। তারপরে আবার ইউরোপীয় ইউনিয়নের একটা মিটিং এ গিয়েছিলাম, অরণি সেমন্তী খান ছিল সেই সময়। আমার ধারণা অরণিকেও হুমকি টুমকি দিয়েছিল, যার ফলে অরণি আর পরের কোন মিটিং কিংবা খুব অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিল না। শেষ পর তার আগ্রহ ছিল, আমি যে খুবই সাহসী একজন আমাদের সহপাঠী ছিল, ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক্স থেকে পড়াশোনা করেছিল, ওই সময় ডাকসু নির্বাচন করেছিল, পরে সে একটু ইঙ্গিত দিয়েছিল যে একটু সমস্যা হয়েছে। মানে একটা মিটিং করার ফলেও এজেন্সির এত তৎপরতা ছিল যে সেটা নিয়েও তাদের সমস্যা ছিল। এবং আমি যখন ঢাকার বাইরে কিছু প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন এনএসআই ডেপুটি ডাইরেক্টর তাদের পর্যায়ে তারা ডিরেক্ট এসে বলেছে, আপনি যেখানে যাবেন সেখানে হামলা হবে। আপনাকে ব্রাহ্মণবাড়িয়াতে ট্রায়াল ফেস ছিল, আপনাকে ফিজিক্যালি আক্রমণ করা হয় নাই, কিন্তু এরপর যদি আপনি আমাদের কনসেন্ট ছাড়া কোথাও যান, আপনাকে আক্রমণ করা হবে। আপনি যাবেন, জাতীয় পার্টির মতো প্রোগ্রাম করবে, লোক থাকবে রাস্তার দুই পাশে, লোক আপনাকে ওয়েলকাম করবে, কিন্তু আমাদের কনসার্ন নিয়ে আপনাকে যেতে হবে। আমি তো এই রাজনীতি করতে চাই নাই, আমি কেন আপনাদের কনসার্ন নিয়ে যাবো? আমি একজন ছাত্র নেতা, আমি গার্মেন্টস শ্রমিকদের পাশে দাঁড়াবো, আমি ওই সাঁওতালদের পাশে দাঁড়াবো, আমি সেখানে তাদের কথা শুনবো, আমি কেন আপনাদের সাথে যাব? আপনাদের কথা আবার দিতে হবে। তারপরে ব্রাহ্মণবাড়িয়ার পরে 2019 সালের 26 সম্ভবত মে বগুড়াতে আমি গিয়েছিলাম, সেখানে দেখেছিলেন যে কিভাবে আমার উপরে আক্রমণটা হয়েছে। বগুড়ার পরে ইভেন আমার নিজের উপজেলায়, এখন তো এটা অনেকে বলবো, আচ্ছা তাহলে তার উপজেলায় তার রাজনৈতিক বেজ নেই, তার অবস্থান নেই। একদিকে পুলিশ তাদের পক্ষে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজে ওই যে একটা বড় বেনিফিশিয়ারি তৈরি করেছে রুট লেভেলের রাজনীতিতে। ওই যে আপনার টিআর কাবিখা বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ধরনের সহযোগিতা, এটা একটা বড় বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করে তারা এই ফ্যাসিবাদ কায়েম করা কিংবা এই রাজনীতিটা করছে। কিংবা এটা প্রিভিয়াস সরকারও কেন রাজনীতি যেটা বলছে যে অনেকে, যে রাজনীতি যে টাকা আয়ের পথ, এটা যদি বন্ধ হয়ে যায় 90% লোক রাজনীতি ছেড়ে দেবে, এটা একটা বাস্তবতা। ম্যাক্সিমাম লোক রাজনীতি আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতি করে টাকা পয়সা ইনকামের জন্য, সহজে ধনী হওয়ার জন্য। কারণ রাজনীতি করলে সরকারে গেলে বিভিন্ন প্রজেক্ট নেওয়া যায়, সরকারি সুবিধা নেওয়া যায়, এবং এলাকায় আপনার যা ইচ্ছা তাই করা যায় নিয়ম নীতির বাইরে থেকে। তো সেই জায়গা থেকে আমরা এলাকাতেও আক্রমণের শিকার হলাম। এইবার পার্থ হয়তো আমাদের রিমান্ড পার্টনার ছিল, তিনি তো নিজ চোখে দেখেছেন যে আমাকে, মানে তাদের ব্যক্তিগত ক্ষোভ, বিসিএস যে অফিসার, এসপি, এডিসি, তাদের যে মানে সরি টু সে, আপনাদের বোঝার জন্য যে শালা তুই শেখ হাসিনারে গালিগালাজ করস কেন, তুই মির্জা ফখরুলের চেয়ে বড় নেতা, বঙ্গবন্ধুর বাকশাল নিয়ে সমালোচনা করস, বেটা বঙ্গবন্ধু জাতির পিতা। মানে ব্যক্তিগত একটা আক্রমণ, যে কেন আমি সরকারকে নিয়ে, শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করি। এবং একটা পরিস্থিতি যে পার্থক্য দেখেছে যে ওখানে একজন এডিসি ছিল, এডিসি অ্যাডমিন, নাম শাহিন শাহ, চাঁদপুর বাড়ি। তিনি আসলে সমস্ত ওখানকার সিনিয়র লিডাররা তটস্থ হয়ে যেত, বিকজ তার যে আচরণ, বিহেভিয়ার। তখন পার্থ ভাই অনেক বলতে বেটা তুই খাতার নিচে যা, ওইদিকে থাক, তোরে ডাকবে। কারণ ওই আমাদেরকে 2-3 বার করে ডেকে নিচ্ছিল, এবং নিয়ে তো এই যে টর্চার এবং ঝুলানো, আমি তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছি। আমি তখন বুঝতে পেরেছি আসলে ছাত্র দল, যুব দল, জামাত, শিবির যারা 15 বছরে এই রিমান্ড এবং এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আল্লাহ জানে। তো এই অত্যাচার নির্যাতনের গল্প মোটামুটি সবাই অনেক কিছু এখন এক্সপোজ হচ্ছে, জানেন। আয়নাঘরের মতো কাহিনী, রেজওয়ান আপা বলেছে আয়নাঘর থাকবেন, এটা রেজওয়ান আপা বলেছেন। ওনাদের গভর্নমেন্ট হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট,
পারফরমেন্স বেস ওনাদের অটো রিনিউয়াল কিংবা রিনিউয়াল হবে, কতদিন থাকবে সেটা আমরা জানি না। সে বলেছে থাকবে, পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আদৌ তারা আসলে আপনার এই আয়নাঘর মানে শেষ করে কিনা সেটা আমরা জানি না। কিন্তু ওই যে বলছেন যে তাদের স্বপ্ন বাস্তবতা, তো আমাদের স্বপ্ন হচ্ছে এটাই, আমরা চাই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে, যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গত 1.5 দশক, শুধু 1.5 দশক না, অত্যাচার নির্যাতন শুধু 1.5 দশক হয়েছে এটা না, তার আগের গভর্নমেন্টের আমল হয়েছে। দেশ স্বাধীনের পরপরই 72 থেকে 75 কি ঘটনা ঘটেছে সেগুলো তো আপনারা জানেন। সুতরাং বাংলাদেশের গত 53 বছরই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে, হয়তো গত 15 বছর সেটা প্রকট আকার ধারণ করেছে। কাজে ওই যে আমাদের এই তরুণ বন্ধুদের যে আপনার এজেন্ডাটা ছিল শেষ দিকে এসে, যে ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তো এই ফাঁসিবাদী ব্যবস্থা যেন আর তৈরি না হতে পারে, সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই কোধ হবে। এখানে বদিউল আলম মজুমদার সাহেব আছেন, তারা একটা ইনক্লুসিভ পার্লামেন্টের জন্য অনেক আগে থেকে, এখন তিনি দায়িত্ব পেয়েছেন, তার আগে থেকেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন। আমরা বলছি প্রপোর্শনেট ইলেকশন সিস্টেম একটা ভালো প্রক্রিয়া হতে পারে। এক পার্টি 34% ভোট পেয়ে সরকার গঠন করছে, আরেকজনে 32% ভোট পাচ্ছে, তার কোনো দামই নেই। সেই ক্ষেত্রে এই ধরনের যে মানে একটা পাওয়ার ব্যালেন্স শুধু প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কথা বলছে, সেটি যদি হয়, ধরেন আমাদের প্রপোর্শনেট ইলেকশন যদি নিম্ন কক্ষের সদস্য হতে পারে, 10 জন বিশিষ্ট ব্যক্তি হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, জাস্ট আমি নিজের অভিমত ব্যক্ত করলাম। কিন্তু এই সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর যদি একটা মৌলিক পরিবর্তন না হয় তাহলে খুব বেশি পরিবর্তন হবে না। কারণ আপনাদের আমাদের চেয়ে যারা এখানে বয়োজ্যেষ্ঠ সিনিয়র নাগরিক, তাদের তো অভিজ্ঞতা আছে। পলিটিক্যাল পার্টি তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত প্রক্রিয়া খুব বেশি পরিবর্তন ছিল না। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন কায়েম করা বলেন, দলীয় আধিপত্য বলেন, এটা সেম ছিল। সেই জায়গা থেকে আমরা যদি এই যে সময়টা পেয়েছি, যেটা মামুন আব্দুল্লাহ ভাই বললেন, বাংলাদেশের এই 53 বছরে আমরা এই একটা সময় পেয়েছি এবং এটা রিয়েলিটি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, উনি আমাদের শিক্ষক ছিলেন, একবার ক্লাসে বলছিলেন যে তোমরা তো বাবা একটা সেলফিশ জেনারেশন, তোমরা নিজের সরকারি চাকরি করবা, আমলা হবা, বিসিএস দিবা, পয়সা কামাবা, ক্ষমতার অপব্যবহার করবা, এই জন্য কোটা নিয়ে আন্দোলন করছো। কিন্তু তোমরা তো দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষকদের মর্যাদা, এই বিষয় নিয়ে তোমরা কথা বলো না বা আন্দোলন করো না। শিক্ষকরা শহীদ মিনারে বেতন বা তাদের বৈষম্যের কথা বলতে এসে তাদের উপরে গরম পানি মারে, তোমরা ছাত্র তো সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখাও না। কথা তো বাস্তব। আমরা তো আসলে একটা বিশেষ যে আমলা হবো, ক্ষমতা ভোগ করব, টাকা পয়সা কামাবো, এই জন্যই তো আমরা আমলা অর্জন তো বিসিএস এর একটা জায়গা থেকে আমরা কোটার আন্দোলনটা শুরু করেছিলাম। দ্যাটস রিয়েলিটি। সেখান থেকে যখন আমাদের মনে হয়েছে যে আমাদের মানসিকতার একটা চিন্তার পরিবর্তন করা দরকার, সেখানে আমরা কিন্তু 18 সালে আন্দোলনটা তো তখন আমরা শুরু করেছিলাম, সে সময় সফল হওয়ার পরে আমরা কিন্তু তখন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করি যে এই দেশ সংস্কার করার জন্য, রাজনীতিতে পরিবর্তন আনার জন্য অবশ্যই রাজনীতি করতে হবে। কেন তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে? সবাই পত্রিকায় কলাম লেখছে, টক শোতে কথা বলছে যে তরুণরা রাজনীতিতে আসছে না। কিভাবে আসবে? একটা ফ্যামিলির লোক যদি দেখে রাজনীতি করার কারণে একটা মেয়ের কাপড় ধরে রাস্তায় টানা হয়, একটা ছেলেকে কাপড় চুপড় টেনে হিস্ট্রে পুলিশ তাকে নিয়ে যায়। আপনারা দেখেছেন নিশ্চয়ই, ছাত্রদলের একজন নেতা প্রেস ক্লাবের একটি প্রোগ্রাম থেকে মির্জা ফখরুল সাহেব, বিএনপির মহাসচিব, তার পাশ থেকে মনে হচ্ছে আপনার ইগল, পাখি কিংবা অন্য কোনো হিংস্র জন্তু যেভাবে শিকার ধরে, ঠিক সেইভাবে ডিবির লোকেরা টেনে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার পরে তো কোন ফ্যামিলির লোকজন চায় না যে তার পরিবার রাজনীতি করুক। আমার গ্রেপ্তারের পরে আমার স্ত্রী কিংবা আমার ছোট কন্যা, তাদের যে পরিস্থিতি, আমার পরিবার, আমি যেটা বলেছি, আমার দুটো বাচ্চা একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে, যে আমার বড় বাচ্চা পুলিশ দেখলে এখনো কিন্তু ভয় পায়, বিকজ সে দেখেছে যে পুলিশের যে বিহেভিয়ার, কিভাবে দরজা ভেঙে টেনে নিয়ে এসেছে ওখান থেকে। এই যে আমাদের দেশে অনেকগুলো তো আইন আছে, সুন্দর সুন্দর আইন আছে, 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, গেলে একটা ওয়ারেন্ট দেখাতে হবে। এই আইনের কি প্রয়োগ ছিল? গত আমরা 15 বছরের কথা বলছি, পাশাপাশি তার আগেও যদি দেখি আমরা এটার কি ফুল প্রয়োগ ছিল না। সুতরাং আমরা আজকের এই স্বপ্ন বাস্তবতার জায়গা থেকে এটা বলবো, আমরা একটা সুযোগ পেয়েছি, এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য, মানবিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই রিফর্মস গুলো প্রয়োজন, তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করব, কারণ
কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। সরি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার বন্ধুদের, আমার রাজনৈতিক সরকার অনেকের মুখে এটা শুনি। কেন এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের রূপ দেওয়া হলো না? এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট 15 ইয়ার্স তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি, গণতন্ত্রের জন্য? আমরা এটা জানতে চাই। আপনারা কোশ্চেন করেন, আমি জানি না। আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা, তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার অপিনিয়নে কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র আপনার কয়েকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে? পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে ট্রিগার করেছে, কিভাবে সাপোর্ট দিয়েছে, সাংবাদিক, শিক্ষক, অভিনয়, চলচ্চিত্র শিল্পী বলেন, আর্মির এক্স অফিসাররা বলেন, সামরিক বাহিনীর শেষের দিকে তো সবাই নেমেছে। কাদের ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্টটা হয়েছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল। ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে। শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। পার্থভাই এখানে আছেন, আমাদেরকে ডাকা হয়েছে শুধু 13 তারিখ, এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস থাকবে কি থাকবে না, শেষ। আর কোনো এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নেই। 1.5 মাস হয়ে যাচ্ছে এবং আমরা টুবি অনেস্ট এখানে দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন। এটা কিন্তু একটা অশনি সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে। গভর্নমেন্টের সাথে যাদের অ্যাক্সেস আছে, আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারের রূপ দেন। মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে 2-1 জন করে প্রতিনিধি নিয়ে 21 সদস্যের গভর্নমেন্ট পাচ্ছে না। পার্বত্য চট্টগ্রামে এটা সিম্পল ঘটনা না, ওইখানে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হচ্ছে, কিন্তু বাঙালিদের তো শুরুর দিকের ঘটনা ইনভলভমেন্ট ছিল না। একজন বাইক চুরি করেছে, চাকমারাই পিটিয়ে মেরেছে, তাহলে এটা তো তাদেরই একটা পার্ট। সেখানে কেন পাহাড়ি বাঙালি এটা পরিস্থিতি তৈরি হলো? এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সরি টু সে, এটা বলছে আপনারা যদি পরিষ্কারভাবে এই কথাগুলো না বলেন, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের এই দোকান কাদের? এই গভর্নমেন্টের বেনিফিশিয়ারিদের। রানা দাশগুপ্ত এই গভর্নমেন্টের সবচেয়ে একজন বড় বেনিফিশিয়ারি। তিনি পলাতক থেকে বিবৃতি দিচ্ছেন কতগুলো ঘটনা, যে এই গত 4 অগস্ট থেকে 20 অগস্ট পর্যন্ত নাকি 2010টি সংখ্যালঘু হামলা হয়েছে। আমি জিল্লুর ভাইকে অনুরোধ রাখবো, সম্ভব হয় যদি সিজেস এর পক্ষ থেকে সংখ্যালঘুদের উপরে হামলার একটা তদন্ত করেন, এবং আপনারা যেহেতু একটা বড় আপনার প্রতিষ্ঠান, আপনাদের কানেক্টিভিটি আছে, আপনারা একটা জাতির সামনে এই প্রতিবেদন উপস্থাপন করেন। কিছুদিন আগে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে আমরা দেখেছি এখানকার মাইনরিটি কিভাবে ট্রাম্পকার হিসেবে ব্যবহার করে, যে আপনার ওখানে প্রচার করা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাক্সিমাম 2-1টি রাজনৈতিক ঘটনা, এতগুলো এভাবে ঘটনা ঘটে নেই। তারপর আমরা চাই কোনো ঘটনা ঘটবে না। কিন্তু এই যে একটা বেনিফিশিয়ারি গোষ্ঠী গত 15 বছরে তারা কিন্তু রাষ্ট্রকে স্থিতিশীল অস্থিতিশীল করার জন্য নানানভাবে চেষ্টা করছে। পাহাড়ের অবশ্যই যে কোনো আপনার বাঙালি বলেন, নন বাঙালি বলেন, তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, সহযোগিতা, সহানুভূতি আছে। কিন্তু একই সাথে এটা তো অস্বীকার করা যাবে না, 72-এর দেশ স্বাধীনের পরপর পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, অস্ত্রের ট্রেনিং সহ সব ধরনের মেকানিজম ওখানে ছিল। তো আমাদের এই ঢাকা থেকে কিছু লোকজন শুধুমাত্র একটা ঘটনা ঘটলে আগাগোড়া না জেনে আপনারা যদি রাস্তায় নেমেন, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান। ওইখানে মিলিটারি অবস্থান করছে। মিলিটারি কি আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না? এই সময় মিলিটারির ভূমিকাটা কত পজিটিভ ভূমিকা। ছাত্র জনতার পাশে সে তো আর্মি দাঁড়িয়েছে। তো আর্মি এখানে যদি পজিটিভ রোল প্লে করতে পারে, পাহাড়ে কেন পারবে না? সুতরাং পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে হবে। অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করবে। এইটুকু বলে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ নুরুল হক নূর। বলবার জন্য অনুরোধ করছি।